আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে। এনসিপির পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি। এনসিপি কি করছে, এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে। কিন্তু একই সাথে যে আমাদের আরেকটা জিনিস এখানে টোটাল এভয়েড করা হয়েছে। সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন। সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ, বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না। কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনীর সেদিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে একটা প্রাণচাঞ্চল্য পেয়েছে আমি বলবো গোপালগঞ্জের ঘটনা দিয়ে। কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম না যে জনহত্যা যেভাবে মানুষ মারা গেছে সেটা নিয়ে একটা কথা বলতে। সরকারের দায়িত্ব পড়ে নাই কোনো একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে, সেখানে তাদেরকে সহায়তা করা এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় অন্যান্য বাহিনীরও সেই কোনো গরজ পড়ে নেই যে তাদেরকে এমন প্রোটেকশন দিতে হবে। তাহলে তাদের নিরপেক্ষতা কোথায় সেটাও প্রশ্ন আসে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মার্কেট নিয়মিত আয়োজন কথোপকথনে নিঃসন্দেহে আজকেও আমাদেরকে আলোচনা করতে হবে গোপালগঞ্জে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল। এটি রাজনীতিতে নতুন করে কোনো বাক পরিবর্তনের কোনো ইঙ্গিত কিনা, অথবা কোন দিকে আমরা যাচ্ছি, এর আফটার ম্যাথটি কি, পরবর্তী প্রভাবটি কি রাজনীতিতে এবং আন্তর্জাতিক বিশ্বেও এই ঘটনাটি কিভাবে বর্ণিত হতে পারে, সেসব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি যে আলোচনাগুলো হচ্ছে তার বাইরে একটি প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। আপনার কি মনে হয় যে 16ই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো, গণমাধ্যম যথাযথভাবে তার রোল প্লে করতে পেরেছে? যেহেতু এই প্রশ্নটি করছি, নিহতের সংখ্যা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয়? আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন। আমার মনে হয় গণমাধ্যম তার ভূমিকা পালন করতে পারেনি যথাযথ, সেটা যেমন সত্য, তেমনি এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে গণমাধ্যমের পক্ষে এর থেকে গভীরে গিয়ে কাভার করাও কঠিন ছিল। কারণ একেবারেই তো একটা পক্ষ আরেকটা পক্ষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে, তাই না? যারা এনসিপি কে হামলা করেছে তারাও এমনি এমনি নিচ্ছ হামলা করে নাই। আমি বলতে দ্বিধা নেই, তাদেরকেও তো হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে এবং তাদের অভিযোগও তাই। আর অন্যদিকে এনসিপির তরফ থেকে এনসিপির পক্ষ নিয়ে সরকার পক্ষ যেভাবে রাষ্ট্রযন্ত্র পুরোটাই নেমেছে যে এই সমাবেশকে কেন্দ্র করে, এবং যেভাবে তাদেরকে ওপেন গুলি করেছে, তারপরে মেরেছে, সেটা তো সাংবাদিক যদি থাকি আমি, বাংলাদেশে তো এ ধরনের ইভেন্ট কভার করা খুব কঠিন। কারণ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার বিষয়টাও দেখতে হয়, কারণ আমাদের এখানে এত ওয়েল ইকুইপটেড না, আবার সাংবাদিক তাকে যে স্পেয়ার করছে সেটাও না। তো সেদিক থেকে এটা হচ্ছে একটা দিক, এই আমাদের দুর্বলতা বা যে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সাংবাদিকদের মিডিয়াগুলোর পক্ষপাত এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক হয়তো মাইন্ড করবেন আমি যদি বলি এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে। এনসিপির পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি। এনসিপি কি করছে, এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে। কিন্তু একই সাথে যে আমাদের এই আরেকটা জিনিস এখানে টোটাল অ্যাভয়েড করা হয়েছে, সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন। যখনই যখনই কোনো ঘটনা ঘটে, এটা বিশ্বের সব জায়গার কথা বলছি, আমি একটু নির্লজ্জ হয়ে আপনাকে বলছি যে আমি দুইটা ওয়ার রিপোর্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলছি যে কে কয়টা গুলি মারলো, এটা এটা কোনো কার শক্তি কেমন ছিল, এটা কিন্তু রিপোর্ট না, এটা কনফ্লিক্ট এবং ওয়ার রিপোর্ট যারা কভার করে এটা তাদের বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রতিপক্ষের একজন আরেকজনকে কতটা নৃশংসতার সাথে কতটা অন্যায়ভাবে আক্রমণ করেছে সেগুলো তুলে ধরা। এখানে যারা নিহত হয়েছে যে 4 জন ব্যক্তি, তাদের তাদের পরিচয় সেভাবে আসেনি, তাদের আত্মনাদ সেভাবে কোনো পত্রিকায় তুলে আনতে পারেনি। আমি এইমাত্র দেখছি একটা অনলাইনে যে ইমনের পরিবার থেকে বলা হচ্ছে তার মায়ের কান্না যে আমার আর কেউ নাই, এই জাতীয় একটা সংলা হেডলাইন দিয়ে তারা করেছে। ইমন ছেলেটাকে নিয়েই তো একটা বিরাট কাহিনী হতে পারে যে মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড়, যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে
পুলিশের হেফাজতে আছে সে হেফাজতে থাকা একটা ছেলে 5 মিনিটের পরে কিভাবে মৃত হয়ে যায়। এখানে তো এই যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের তো বিচার হবে। এদেরই তো আবার এই যে মানবতা বিরোধী যে ট্রায়াল কোর্ট করেছে, এই ট্রায়াল কোর্টে এদেরই উঠতে হবে। কে উঠবে আমি জানি না, কিন্তু যেভাবে মানবতা লঙ্ঘিত হচ্ছে, যে এই 5ই আগস্টের আগে পুলিশ যে এই বর্বরতা দেখিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নৃশংসতা আমরা দেখেছি ছাত্রদের উপরে, যে নির্বিচারে তারা যেভাবে গুলি করেছিল, দেখে নাই তারা, সে একই ঘটনা তো আমরা এখনো দেখছি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র তো কখনো চেঞ্জ হয়নি, একই রয়ে গেছে। এটাই আমার কথা। গণমাধ্যম, হ্যাঁ বলছি একই রকম চরিত্র কি পুলিশের মতন গণমাধ্যমেরও? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে ঢোল বাজিয়েছে, এখন আবার সরকারের পক্ষে বা এনসিপির পক্ষে ঢোল বাজাচ্ছে। না, এখানে উল্টোটা হয়েছে। 5ই আগস্টের আগে আমরা পত্রিকাগুলোকে দেখেছি যে ছাত্রদের পক্ষ নিয়ে যথেষ্ট লিখেছে, মানবতার কাহিনী সেখানে কমতি ছিল না, সেখানে মানবিক স্টোরি গুলো খুব গুরুত্ব পেয়েছে। ইভেন এখনো আজকের দিনেও দেখেন আপনি, তথ্য তো গোপন করেছে, অনেক তথ্য তখন গোপন করা হয়েছিল গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় সব ধরনের চিত্র তো আসেনি, এটাও তো সত্য কথা। এটা একদম সত্য কথা বলেছেন। বিশেষ করে আপনি যেটা পরে বললেন যে ইলেকট্রনিক মিডিয়া অনেক সত্য গোপন করেছে, কিন্তু প্রিন্ট মিডিয়ায় অনেকটা এসেছে, এগুলো একেবারে ইয়ে করা যায় না। আর আরেকটা বিষয় যেটা আমি এখন বললাম আগেই শুরুতেই, যে পরিস্থিতি যে ছিল, সাংবাদিকদের নিজেদের জীবন রক্ষা করাও তো কঠিন ছিল। আপনি জানেন 4-5 জন সাংবাদিকও মারা গিয়েছে এই ঘটনা, আমাদের গত আগস্টের ঘটনায়, জুলাইয়ের ঘটনায়। সো তাদেরকেও আপনি উপেক্ষা করতে পারেন। একদিক দিয়ে সরকারের সেন্সরশিপ, আরেক দিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পিটাচ্ছে, মারছে নির্বিচারে, সেটা বিবেচনা করছে না কে সাংবাদিক আর কে সাংবাদিক না। সেই প্রেক্ষাপটে যথাযথভাবে আসেনি। বিশেষ করে হত্যার সংখ্যা ঠিক মতো আসতে পারে না। এক পত্রিকায় একটা লিখেছে, এক পত্রিকায় যদি 6টা লেখে, আরেক পত্রিকায় লিখেছে 16টা। তার মানে এত পার্থক্য তো হতে পারে না। সেই আপনি যথার্থভাবে বলছেন যে ওই সময়ও যে অ্যাট্রোসিটি সরকারের তরফ থেকে যেগুলো চালানো হয়েছিল, শেখ হাসিনা সরকার যেটা করেছিল ছাত্রদের উপর, সেটা যথাযথভাবে সংবাদপত্র তুলে আনতে পারেনি। কিন্তু একটা জিনিস পেরেছে, মানবিক স্টোরি গুলো তারা দিতে পেরেছে। মানবিক স্টোরি গুলোর আমি কমতি দেখি নাই, কিন্তু এখন সেটা অনুপস্থিত। এখন যারা মারা গেছে যেন তাদের বিষয়ে মানবতা নাই, তারা যেন পশু পাখি, তাদের বেলায় করা যাবে না কিছু। সে শত শত্রু হোক, যেই ধরনের হোক, আপনি পুলিশ হেফাজতে, পুলিশ ধরে রেখেছে তাজা প্রাণ, সেই তাজা প্রাণ 5 মিনিটের পরে যখন মৃত হয়, তখন সংবাদপত্রের দায়িত্ব এটা তুলে ধরা। এবং বিশ্ব মিডিয়ায় যেভাবে বাংলাদেশকে চিত্রিত হচ্ছে, সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে, যে বাংলাদেশের মিডিয়া চুপ, বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নিউজ হচ্ছে, এবং সেটা আবার পোর্ট্রেট হবে অন্যভাবে। আমাদের জাতিসংঘের সাথে আমাদের সেনাবাহিনী যেহেতু একটা বড় সম্পর্ক রয়েছে, আমরা শান্তিরক্ষী বাহিনীতে একটা বড় ভূমিকা রাখছি, এগুলো কিন্তু তখন আমাদেরকে আবার কালার করার সুযোগ পাবে। এই যে ঘটনাটি ঘটলো, এর মাধ্যমে যেটি এখন হিসাব নিকাশ হচ্ছে, জয় পরাজয়টি আসলে কার ঘটলো এবং কার পথ সুগম হলো অদূর কিংবা সুদূর ভবিষ্যতের জন্য? এটা একটা কঠিন বিষয়, যে জয় পরাজয় বিষয়টা। যেমন দেখেন আপনি এনসিপি, সেখানে কিন্তু কোনো অবস্থান নাই তাদের জয়ের কিছু ছিল না, যে তারা ওইখানে সাংগঠনিক ভিত্তি এমন তারা সেখানে গোপালগঞ্জে বিজয় করে ফেলবে। তারা একটা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছে, যে পতিত সরকারের লোকজন সেখানে একটা অবরুদ্ধ করে রেখেছে। তারা মনে করে যে গোপালগঞ্জে আসলে আমরা দেখিয়ে দেব। 32 নম্বর ভেঙে ফেলা হয়েছিল, আমরা তখন কিছু করতে পারিনি। এবং সেই সেন্টিমেন্টের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, হয়তো এটা জেনুইন। তো এটাকে চ্যালেঞ্জ করে আপনার এনসিপি সেখানে গিয়েছে। এনসিপির সেখানে রাজনৈতিক বিজয় অর্জনের ছিল যে দেখানো। তাদের তো সেখানে অন্য কোনো গোল আমি দেখি না। তাদের সেখানে জনপ্রিয়তা এমন না যে তারা সেখানে যেতে পারে। আমি এর আগে আমাকে একজনে বলেছিল যে চরমোনাই পীরের দল কিংবা জামাত অন্য কেউ নাকি সেখানে সমাবেশ করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো প্রতিরোধ আসেনি, তাহলে এদের ক্ষেত্রে আসো কেন? এদের ক্ষেত্রে এসেছে ওই যে 32 নম্বরে যে ঘটনা বললাম, 32 নম্বর যখন ঘুরে দেওয়া হলো, তখন আবার আওয়াজ উঠলো সোশ্যাল মিডিয়ায়, কিছু ব্লগার বা ইউটিউবার
মানে এমন সব কথা বললেন যেগুলা দিয়ে মানে আমেরিকা থেকে আসলো ওহি নাজির হলো যে বুলডোজার দিয়ে মানে টঙ্গিপাড়ার সমাধিস্থলে গুড়িয়ে দেওয়া হবে, ড্রোনের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হবে, এরকম কথাবার্তা হ্যাঁ, এসেছে। এগুলো তো কারো কারো বক্তৃতা এসেছে। ইভেন দায়িত্বশীল নেতাদের উস্কানিও ছিল এখানে। তো এইটার একটা এটার একটা প্রতিক্রিয়া তো সেটা ছিলই। তার জন্য যে একটা মানে এটা উস্কানি, আমি বলবো যে এই উস্কানির প্রেক্ষিতে এই ধরনের ঘটনার পরিবেশ তৈরি হয়েছে। এখন সেখানে যে পরিস্থিতিতে গিয়ে তারা বক্তৃতা করেছে সেখানে, সেটা এক ধরনের অবশ্যই বিজয়। তারা তাদের কথা রেখেছে, তারা গিয়েছে, সেখানে দাঁড়িয়েছে, আবার তারা সেখান থেকে চলে গেছে। আজকে দেখলাম তারা আবার বলেছে আমরা সেখানে যাব। এই পাল্টাপাল্টির যে রাজনীতি, সেটা কোথায় যে আমি জানি না। তো আপনি যে বলছেন যে বিজয় কার হয়েছে, আক্ষরিক অর্থে বিজয় কারো নয়। মানুষের মৃত্যু দিয়ে তো বিজয় কিছু আসে যায় না। শেখ হাসিনা যদি রাজনৈতিক বিজয় নিতে চান, হত্যার সংখ্যা নিতে চান, তাহলে আওয়ামী লীগ বলতে চান যে আমাদের বিজয় হয়েছে, আমরা একেবারে বিজয় শূন্য নয়। এটা তারা দাবি করতে পারে, এইভাবে দাবি করতে পারে যে আপনি 5ই আগস্টের পরে দেখেন তারা দিক-বিদিক শূন্য হয়েছিল। তারা কে কোথায় আছে তার কোনো খবর ছিল না। তাদের একজনের সাথে আরেকজনের যোগাযোগ ছিল না। সেই প্রেক্ষিতে এবং তারা কি করবে, তাদের নেত্রী যখন দেশ থেকে পালিয়ে গেছে কিছু বলতে পারে নাই। কিন্তু সেই প্রেক্ষিতে এখন যদি হয়ে থাকে যে তারা সংগঠিত হয়েছে, তারা এটার প্রতিবাদ করছে, তারা দেশে এবং বিদেশ থেকে এটা নিয়ে কথা বলতে পারছে, এটা তারা বিবেচনা করতে পারে তাদের দলীয়ভাবে। এটা আমাদের একটা পজিটিভ দিক আমরা পেয়েছি। এখন যে যার মতো করে হিসাব করবে। আর এনসিপি কেও তারা বলতে পারে যে তোমরা সেখানে যে গিয়েছিলে সেটা তো সশস্ত্র পাহাড়ে গিয়েছো। এর থেকে তোমরা একটা অনিবন্ধিত রাজনৈতিক দল। তোমাদেরকে সরকার প্রটেকশন দিয়ে, পুরো রাষ্ট্রযন্ত্র প্রটেকশন দিয়ে, একজন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ২ জন মিলে মনিটরিং করে যে কি করবে না করবে সেটার তদারকি করছে। রাষ্ট্র তোমাদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে। তো সব দিক দিয়ে দেখলে আবার এনসিপি এবং সেখান থেকে যে প্রাণ হুমকি যেটা ছিল তাদের উপরে, যেটা আমি শুরুতে বলছিলাম যে তাদেরকে তো আক্রমণ করা হয়েছে প্রাণাঘাত করার জন্যই। তো একই স্টাইলে তারা আবার সাজোয়া জানে করে চলে গেছে। সাজোয়া জানের ভিতরে তাদের ঢোকা নিয়ে অনেকে ট্রল হচ্ছে। যেই ট্রল শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছিল হেলিকপ্টার করে, যেটা হয়েছে, তো পালানো এখন দুইটা পালানোকে আবার একভাবে দেখছে। কিন্তু প্রাণ বাঁচানো তো সবার জন্য ফরজ। এটা আমি মনে করি না যে এটাতে কোনো অন্যায় হয়েছে। সবারই দরকার জীবন সেফটি। আপনি নিজে না বাঁচলে রাজনীতি কি? তো শেখ হাসিনাও যেমন চলে গেছে, এরাও তেমনি নিজেদের সেফটির জন্য সরে গেছে। তো এটাকে আবার ওই আওয়ামী লীগ বলতে পারে তোমরা তো এককভাবে একক শক্তিতে সেখানে যেতে পারছো না, তোমরা তো প্রটোকল ছাড়া যেতে পারছো না, এই আর কি। আপনি যে কথাগুলো বললেন তার থেকে দুটো কোশ্চেন আমি একটু অ্যারাইজ করতে চাই। একটা হচ্ছে আসিফ মাহমুদ প্রসঙ্গ এনেছেন এবং এটাও যথেষ্ট সমালোচিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে পুলিশ কন্ট্রোল রুমে এ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়া, তাও সম্ভবত এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি বাদে আর কোন মন্ত্রী যাননি। সেটা তারা যেতেই পারেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, এর বাইরে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোনো মন্ত্রী বা উপদেষ্টা আজ অবধি এরকম সেন্সিটিভ এবং ভেরি কনফিডেন্সিয়াল একটা জায়গায় কখনো প্রবেশ করেননি, প্রবেশ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। সম্ভবত রেকর্ড সৃষ্টি করেছেন আসিফ মাহমুদ। তিনি কেন গেলেন, তার এই যাওয়ার মাঝেটা কি, আপনার কাছে কি মনে হয়? এবং তিনি বলেছেন যে পর্যবেক্ষণ, আমরা তো আর সিনেমা বসে দেখিনি যে আমরা পর্যবেক্ষণ করি, নিশ্চয়ই ওইখান থেকে বসে নানান ধরনের নানান জনের মন্তব্য করছেন। আপনি কি মনে করেন? আমি মনে করি যে আসিফ মাহমুদের অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। উনি শুধু এখানে যান নাই, এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এক ধরনের হুমকি। এবং নাহিদ আপনার কিংবা নাহিদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে কোনো, আমি তো অন্যায় দেখি না। তারা রাজনীতি করছে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে তাদের মোকাবেলা করবে, তাদের রাজনৈতিক এজেন্ডা আছে। কিন্তু আসিফ মাহমুদ এখানে বসে সরকারের উপদেষ্টা হয়ে যে ভূমিকা নিয়েছেন সেটা খুব নিন্দনীয়। আসিফ মাহমুদের উচিত এই যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পদ ছেড়ে এসে এদের সাথে দাঁড়ানো। তার যদি এতই শখ হয় রাজনীতি করার। হ্যাঁ, এই উচিত প্রসঙ্গটা তো আপনারা অনেক আগে থেকেই তুলছেন, আমরা তুলছি, রাজনৈতিক দলগুলো তুলছে, কিন্তু এই অনুচিত উচিতের
কোনো প্রশ্নে তারা তো কোনো ধরনের মিনিমাম কোনো সায় দিচ্ছে না, কর্ণপাত করছে না সেটা বা দিচ্ছে করবেন। না ডক্টর ইউনূসের জন্য। ডক্টর ইউনূসের তরফ থেকে এই ধরনের আশকারা পাচ্ছে। এই যে পর্যবেক্ষণ করছে আসিফ, এতে হুম। ট্রাম্প স্টাইলে আফগানে হামলা চলছে কিংবা ইরানে হামলা চলছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং ট্রাম্প বসে দেখছে। সেটা যদি হতো যে আমাদের উপদেষ্টা আ প্রধান উপদেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, এটা কোয়াইট ন্যাচারাল ছিল এবং উনি নির্দেশ দিতেই পারেন। আসিফ মাহমুদের এখানে যাওয়াটা মনে হচ্ছে যে একটা পার্ট হয়ে যাওয়া এবং সরকার যে নির্লজ্জভাবে একটা দলকে সহযোগিতা করছে এবং এই ধরনের অ্যাট্রোসিটিতে সরকারের যে কোনো একটা নিরপেক্ষ ভূমিকা নাই, সেটা আবার প্রমাণিত হয় এই আসিফ মাহমুদের কার্যক্রম দিয়ে। আরেকটি প্রশ্ন যদি আপনার কথার মধ্য থেকেই আমি যে অ্যারাইজ করতে চাই সেটা হচ্ছে যে আ যেটি এখন সবাই জানছে মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এনসিপি যে প্রয়োজনে আবার গোপালগঞ্জ যাব। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে উপজেলায় কর্মসূচি করব। আ গণ-অভ্যুত্থানের পতাকা উড়াবো, মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীতে হবে ইত্যাদি, ইত্যাদি বক্তব্য দিচ্ছে। তারা যেতেই পারে, যাওয়ার রাইট আছে বাংলাদেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটি কর্নারে। এটা অবশ্যই আছে। কিন্তু সিচুয়েশন, স্থান, কাল, পাত্র বলে একটা কথা আছে, তাই না? এখন এটি কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এক ধরনের ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টির কোনো ইঙ্গিত? আমরা অবশ্যই আওয়ামী লীগ যা করেছে, ছাত্রলীগ যা করেছে, যে সন্ত্রাসী হামলা করেছে সেটি অবশ্যই নিন্দা জানাই। কিন্তু তার সেটারও বক্তব্য আছে যে উস্কানির পরিপ্রেক্ষিতে বা কোনো সন্দেহ সংশয়ের জায়গা থেকে তারা সেগুলো করেছে কিনা। ঠিক সেম অ্যাজ আম নাহিদ ইসলাম এখন যে কথাগুলো বলছেন বা এনসিপি যে কথাগুলো বলছে, এমনিতে প্রসঙ্গ এসেছে তারা ওইখানে না গেলেও পারত বা পোলাইটলি বক্তব্য দিয়ে চলে আসতে পারতো, সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আবার এই যে একটি বক্তব্য এটা তো রীতিমতো উস্কানিমূলক। এখন রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে যে এই ধরনের হাঙ্গামা তারা টিকিয়ে রেখে নির্বাচনকে বানচাল করার জন্য সুযোগ দেবে কিনা। সরকার নির্বাচনে যদি সদিচ্ছা থাকে এই ধরনের ঘটনাগুলোকে একটার পর একটা এগিয়ে এনে পরিবেশ ঘোলা করবে কিনা, এটা সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলগুলো আমি দেখলাম যে নির্বিচারে গতকাল এনসিপির পক্ষ নিয়ে সরকারের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে। কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম যে যে জনহত্যা যেভাবে মানুষ মারা গেছে সেটা নিয়ে একটা কথা বলতে। আমাদের রাজনৈতিক দলগুলোর একটু সহনশীল এবং কি বলবো একটা ওয়াইডলি জনগণের কথা ভাবা উচিত। দলীয় দৃষ্টিতে সবকিছু দেখা তো ঠিক না। যে লোকগুলো প্রাণ গেছে তারা তো বলি হয়েছে না। তারা হয় শেখ হাসিনার দল করতে গিয়ে বলি হয়েছে কিংবা সরকারের রোষানলে বলি হয়েছে। কোনো না কোনো তো হয়েছে। কিন্তু প্রাণ তো আছে। প্রাণের মায়া, প্রাণ এবং প্রত্যেকটা প্রাণেরই তো মূল্য আছে। এবং এমন একটা দিনে তাদেরকে হত্যা করা হলো। সেদিন এই যে আপনার হত্যা করেছেন। আবু সাইদ হত্যার যেই দিবস, সে আবু সাইদ দিবসের একটি ঘটনা ঘটলো। আবু সাইদকে বুকে গুলি করেছিল পুলিশ এবং এই আবু সাইদের হাতে কোনো অস্ত্র ছিল না। তাকে যে নির্মমভাবে হত্যা করা হলো, এখানে তো ইমনের ক্ষেত্রে একই ঘটনা। তার হাতে তো কোনো অস্ত্র নাই। তার হাতে অস্ত্র থাকলে যেটা আগে ছিল আমরা তো দেখি নাই। এবং আমরা তো দেখলাম সে নিরস্ত্র এবং এটা পুলিশের হাতে। পুলিশের হাতে একজন নিরস্ত্র লোকের মেরে ফেলা মানে কি? এটা তো ওর থেকেও আবু সাইদকে হত্যার থেকেও ভয়াবহ। আবু সাইদকে আমি দূর থেকে গুলি করছি। এটা তো আমার হাতে নিয়ে আমি গুলি করছি। তো এই যে জিনিসগুলো আমি বারবার বলছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরিত্র কখনো চেঞ্জ হয় নাই। ওরা যে মানবতা লঙ্ঘন করছে একের পর এক, সেটা সব আমলে একই রকম হয়ে আছে এবং রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। সেটা যে আজকে আওয়ামী লীগের সমর্থক কারোর সাথে করেছে, আপনি এজন্য চুপ থাকতেন। আপনি একটা ঘটনার নিন্দা করলেন, আরেকটা করলেন না। আপনার ক্ষেত্রেও তো সেটা আগামী দিনে হবে। এটা তো কেউ তো এই এই কালচার যদি আমাদের টিকে থাকে তাহলে তো এটা চলতেই থাকবে। এটা হাসিনার আমলে হয়েছে, ডক্টর ইউনূসের আমলে হচ্ছে, পরের আমলেও হবে। তাই না? আমরা তো শেখ হাসিনার আমল থেকে নতুন একটা দেশ চেয়েছিলাম, নতুন একটা অধ্যায় চেয়েছিলাম। কিসের আর সংস্কার? সংস্কার তো একই এগুলোই যদি সংস্কার না হয় আমাদের আচরণগত, তাহলে আর সংস্কার কোথায় হলো? রাজনৈতিক দলগুলো এই আচরণ করার কারণ কি? শুধুমাত্র আওয়ামী বিরোধিতার জায়গা থেকে অথবা নির্বাচনের হিসেব নিকেশ থেকে? আপনার কি মনে হয়? দুটাই। প্রথমত আওয়ামী বিরোধিতা। যে আওয়ামী লীগ বোধহয় আবার জেগে উঠলো। এটা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতে পারে এবং একদিক থেকে তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। গত কিছুদিন আপনি দেখেছেন যে তারা একজন আরেকজনের বিরুদ্ধে মেতে উঠেছিল। বিএনপি এবং তার মিত্ররা আর অন্যদিকে জামায়াত এবং এনসিপি।
তো এটা তাদেরকে হয়তো আবার নিকটে আসার সুযোগ দিল। কিন্তু এটা সাময়িক। আমি মনে করি না যে তাদের এই নৈকট্য থাকবে। কারণ সবার টার্গেট হচ্ছে ইলেকশন। আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচনে জিতে আসা যায়। সেই অঙ্ক হিসাব করছে তারা। সেই হিসাবে এখন আওয়ামী লীগ একটা সুযোগ পেল। তাই আওয়ামী লীগকে সবাই মিলে নিন্দা করল এবং নিন্দা করার মতো কাজ ছিলও একটা। কারণ আওয়ামী লীগের লোকজন তো তাদের সমাবেশে আগে থেকে হামলা করেছে। আওয়ামী লীগের লোকজন তো আ আ পুলিশকে গাড়িতে আগুন দিয়েছে। বলতে পারেন যে না তারা উস্কানি ছিল, সেজন্য করেছে। হ্যাঁ, সেটাও অস্বীকার করছে না। কিন্তু অ্যাকশনটা তো মানুষ দেখে সবচেয়ে বেশি। আমার শেষ প্রশ্ন, এই ঘটনা বাংলাদেশে, যেটা আমি ভূমিকাতে শুরুতে বলছিলাম আরকি, যে বাংলাদেশের বর্তমান যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নতুন কোন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে কিনা, অথবা আপনি এর মধ্য দিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ আরো উজ্জীবিত হওয়ার একটা সুযোগ হয়তো পেল, ইউনাইটেড হওয়ার একটা সুযোগ পেল, তারা নিজেরা জেগে উঠতে পারে। আর কি মেসেজ থাকতে পারে গোপালগঞ্জের এই ঘটনায়? মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এর পাশাপাশি সার্বিকভাবে পুরো দেশের জন্য পরবর্তী মেসেজটা কি আপনার বিশ্লেষণ? দেশের জন্য এটা একটা অশুভ ছায়া। সরকারের যদি সদিচ্ছা না থাকে ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে, তাহলে এটাকে লেংদি করে সরকার নির্বাচনকে বানচাল করতে পারে। জামায়াত এবং এনসিপির ইলেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তারা সরকার একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে যায় এবং নির্বাচনের পরিবেশ নেই বলে ধোঁয়া তোলার একটা বড় সুযোগ তারাই তৈরি করছে, তারাই আবার বলবে। তারাই এখানে আগুন লাগাবে এবং তারাই এখানে ফায়ার ফাইটার। আর সরকার সেখানে তাদের সাথে আছে একযোগে। সরকার যদি মনে করে যে না আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া, তাহলে কিন্তু সরকার এগুলোকে এভয়েড করতে হবে। সরকারের দায়িত্ব পড়ে নাই কোন একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে, সেখানে তাদেরকে সহায়তা করা এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় অন্যান্য বাহিনীরও সেই কোনো গরজ পড়ে নেই যে তাদেরকে এমন প্রোটেকশন দিতে হবে। তাহলে তাদের নিরপেক্ষতা কোথায় সেটাও প্রশ্ন আসে। তাহলে শেখ হাসিনার লেজুর ভিত্তি করেছিল, শেখ হাসিনার পক্ষ নিয়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত বড়, বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তারা জড়িত ছিল, তাহলে পার্থক্য কোথায়? এগুলার আর ওইগুলার মধ্যে তো পার্থক্য নাই। রিজিম চেঞ্জ হলেতে এরাও আবার জেলে যেতে হবে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। এটাই আরকি। অনেক ধন্যবাদ সাংবাদিক আনিস আলমগীর। আপনি যা বলেছেন এরপরে আর কোনো উপসংহার থাকতে পারে না। উপসংহার পুরোটাই আপনার উপসংহার যা বলেছেন। ভালো থাকুন। অনেক দর্শক আপনারা ভালো থাকবেন। শেষ করছি।